আর একটা প্রশ্ন খুব পাই যে ছেলে মেয়ে কেউ নাচের প্র্যাকটিস করে, কেউ গান প্র্যাকটিস করে, কেউ আঁকা প্র্যাকটিস করে। তো প্রশ্ন হয়ে যায় প্রায় 5-6 থেকে যখন ঢুকে, তো আমি উত্তরটা আবার বারবার করে দিচ্ছি। একটা প্রশ্ন করছি যে স্যার, ছেলে মেয়ে কি পড়াশোনা ছাড়িয়ে কি তাহলে কি মানে সে আঁকা ছাড়িয়ে, নাচ ছাড়িয়ে, গান ছাড়িয়ে কি ছেলে মেয়েকে এবার মানে ক্লাস 7-8 উঠে গেছে, এখন কি ওগুলোদের ছাড়িয়ে দিয়ে এরা ফুল টাইম পড়াশোনা করুক? খুব কমন প্রশ্ন। মানে একদম নয়। আবার বলছি, আপনার ছেলে যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই বোর্ড ওই বোর্ড যে বোর্ডই হোক, যদি 2 ঘন্টার বেশি সময় লাগে, লার্নিং ডিফিকাল্টি আছে, সিরিয়াস লেভেলের লার্নিং ডিফিকাল্টি আছে, ওর বেশি লাগা উচিত নয়। অর্থাৎ সে পড়াশোনা কুইকলি পিক আপ করতে পারছে না। সো ফার্স্ট ইজ 2 ঘন্টার বেশি পড়াশোনা করাই উচিত না ডেলি। যদি করতে হয় কোনো একটা পরীক্ষায়, হ্যাঁ 2 ঘন্টার বেশি যদি যারা জেই মেন্স বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা জেই মেন্স বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা ডাক্তার হবে তাদের মক টেস্ট থেকে শুরু করে প্র্যাকটিসের দরকার আছে, সেখানে লাগবে, সেখানে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে। দ্য অনলি এক্সেপশন। আদারওয়াইজ ওই বোর্ডের এক্সামের জন্য 2 ঘন্টার বেশি সময় দেওয়াটা মূর্খামো ছাড়া কিছু নয়। তাও কি না, দুটো কারণ। এক, যদি তার যদি তোমার যদি লার্নিং এবিলিটি থাকে, ওটা 2 ঘন্টার বেশি লাগবেই না। আর যদি লার্নিং এবিলিটি না থাকে, তুমি 2 ঘন্টার বেশি যদি 20 ঘন্টাও দাও দিনে, 4 ঘন্টা ঘুমিয়ে, তাহলে সেটা ফ্রুটলেস। কারণ তুমি যদি সেই 20 ঘন্টা খেটে যদি তুমি বোর্ডের এক্সামে ভালো করো, ইটস ইউজলেস। বিকজ তোমার যেহেতু লার্নিং ডিফিকাল্টি আছে, ইউ উইল নট ডু ওয়েল ইন কেরিয়ার। এটা আমি আউটরাইট বলে দিতে পারি। কারণ তুমি কি পড়াশোনা শিখছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং, কোনোটাই তোমার জীবনে কাজে লাগবে না। লাগবে তোমার লার্নিং ক্যাপেবিলিটি। It's all about your learning and hunting capability, right? So how are you going to benefit? দুদিকে কোনো দিকে তোমার বেনিফিট হবে না। সো ওটাকে আগে ফিক্স করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। যে যদি এরকম হয় যে একটু গান করছি, একটু নাচ করছি, তার জন্য পড়াশোনায় ক্ষতি হবে, রাদার পড়াশোনা ছেড়ে দাও। কারণ তোমার পড়াশোনা করার মতো লার্নিং স্কিলই ডেভেলপ করেনি। অ্যান্ড আই টেল দ্যাট আউট রাইট নাও। ওকে, সেটা নাম্বার 1। নাম্বার 2, আরও ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমাদের কালচারে নাচ, গান, সংস্কৃতি এলো কী করে? আন্ডারস্ট্যান্ড দিস থিং ভেরি ক্লিয়ারলি ফর মি। আজকে এই যে বলছে, এই আপনারাই কিন্তু প্রশ্ন করবেন যে আইটি খড়গপুরে গিয়ে কেন লোকজন একের পর এক সুইসাইড করছে, আপনারাই প্রশ্নটা করবেন। আবার এই প্রশ্নটা আপনারাই করেন কি, ছেলে মেয়েকে নাচ থেকে সরিয়ে দেবো, কবিতা থেকে সরিয়ে দেবো, নাটক থেকে সরিয়ে দেবো, কালচারাল অ্যাক্টিভিটি থেকে সরিয়ে দেবো? দুটো একসাথে হয় না। আপনাদের যে ছেলে মেয়েগুলো যে সুইসাইড করছে না আইটি খড়গপুরে, তার কারণ তাদের লাইফে কোনো প্যারালাল কালচারাল লাইফ নেই। দে ক্যানট থিঙ্ক অফ দেয়ার লাইফ ইন এ বিগার ডাইমেনশন। ওদেরকে বলে দিয়েছেন তোমাদের এই পরীক্ষায় পাস করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, সাকসেসফুল হতে হবে, এই এক্সামে দিতে হবে, এখানে না পেলে লাইফ কিছু হবে না। সো দে আর ওয়েল বেন্ট অন দ্যাট। আমি আজকে একটা পুরাতত্ত্বের একটা গল্প বলি। এটা পাওয়া গেছে ইউরোপের একটা গুহাতে। কি পাওয়া গেছে? আজ থেকে 30,000 বছর আগে পৃথিবীতে নিয়ান্ডারথ্যাল এবং হোমোসেপিয়েন্স, এই দুটো গোষ্ঠী, আরও অনেকগুলো গোষ্ঠী ছিল, ডেভিনসন বলে আরও কিছু, যাকে আমি বলছি নিয়ান্ডারথ্যাল এবং হোমোসেপিয়েন্সরা পাশাপাশি বাস করছে। ভয়ঙ্কর আইসিস চলছে, যে সময় অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। সেই গুহা এক্সকাভেট করে পাওয়া যাচ্ছে একটা বাঁশের টুকরো না, বোধহয় একটা হাতির দাঁতের টুকরো। সেটা থেকে পৃথিবীর প্রথম বাঁশি আবিষ্কার হলো, একদম 4টে অক্টেভ না, 4টে ইয়ে দিয়ে করা। তো বিজ্ঞানীরা প্রশ্ন তুলে দিল, আর এটা কি হচ্ছে? আইস এজ, অধিকাংশ লোকজন খেতে পাচ্ছে না, তার মধ্যে বাঁশি বানাচ্ছে নিয়ান্ডারথ্যালরা বা হোমোসেপিয়েন্সরা। এটা কি করে সম্ভব? তো বিজ্ঞানীরা আরও খুঁজতে লাগলো যে সে পাথরের অস্ত্র বানাচ্ছে না কি করলে, বা নেট বানাচ্ছে না কি করলে সে মাছ ধরতে পারবে, তার বদলে সে বাঁশি বানাচ্ছে। মানে তখন সে ওই রকম অবস্থা, বাইরে কি খাবে ঠিক নেই, সে বাঁশি বাজাচ্ছে। কেন বাজাচ্ছে? তো সলভ করতে হবে। তারপর বিজ্ঞানীরা কি সিদ্ধান্ত পেলেন, না ওই বাঁশির আবিষ্কার তখন হয়েছিল বলেই তারা আইস এজের এই যে যাবতীয় ক্রুয়েলটি, সমস্ত প্রতিকূল পরিবেশ তারা জয় করতে পেরেছিলেন। কারণ মানুষের যে কালচারাল ইভলিউশন, সেটা এমনি এমনি আসেনি। দিস কালচারাল ইভলিউশন ইজ অ্যাবসলিউটলি নিডেড। কারণ ওই কালচার, ওই গান, ওই গল্পে, আজকে ইসলামী বলুন, হিন্দু ধর্মই বলুন, বললে আপনারা রেগে যাবেন, কিন্তু আমি তো নাস্তিক লোক, এগুলো গল্প এক একটা। কিন্তু গল্পটা খুব ইম্পর্ট্যান্ট। এই একই কারণে ইম্পর্ট্যান্ট।
শুধু নাস্তিকদের সাথে আমার পার্থক্যই আমি এই গল্পগুলোকে সোশ্যাল ইভলিউশনের জন্য ইম্পর্ট্যান্ট গল্পগুলো মনে করি, কারণ এই গল্পগুলোই গুহার চারপাশে বলা হতো এবং তাতে লোকজন একসাথে হয়ে শুনতো, কারণ তাদের একটা দীর্ঘ প্রায় 15-16 ঘন্টার রাত কাটাতে হতো একসাথে, খুব ভেরি ডিফিকাল্ট টাইম, এবং তারপর 6 মাস বরফ চারিদিকে, একসাথে বসে লোকে গল্প শুনছে। সেই গল্প, সেই গানের মাধ্যমে একটা সোসাইটি কাজে আসে। আগে যে বেঙ্গলি কালচার বলছে, এই যে রবীন্দ্রসঙ্গীত বলুন, নজরুল গীতি বলুন, বা আপনি খেয়াল বলুন, বলিউড কালচার বলুন, আজকে কিন্তু এগুলোর জন্যই একটা জাতি, একটা মানুষ কাছে আসে এবং হয়, এবং হিন্দু ধর্মও তাই, ইসলামও তাই, এগুলোর জন্যই মানুষ কাছাকাছি আসে এবং একত্রিত হয়। সুতরাং হ্যাঁ, নাস্তিকের সাথে আমার পার্থক্য এই যে তারা বলে ওটা গল্প, সেটা আমিও স্বীকার করি, এগুলো গল্প, কিন্তু ওই গল্পগুলো খুব ইম্পর্ট্যান্ট গল্প, কারণ ওই গল্পগুলোকে কেন্দ্র করেই কিন্তু সভ্যতার বিকাশ হয়েছে, রাষ্ট্রের বিকাশ হয়েছে, মানুষগুলো একসাথে এসছে, এই গল্পগুলো ছাড়া হতো না। সুতরাং মানুষের জীবন থেকে সংস্কৃতিকে বাদ দিলে গিয়ে ওই আইটি খড়গপুরে গিয়ে সুইসাইড করবে। সো বি অ্যাওয়ার অফ দ্যাট।